হচ্ছে অধ্যাপক ডক্টর আব্দুল সালাম স্যার, ডিন বিজ্ঞান অনুষদ। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে আসে, এখানে 2 জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ একটি 4-5 ফুটের বেড রয়েছে। আবাসন সংকট, বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে মিন্টু রোডের মন্ত্রীপাড়া গঠন করা হয়েছে। হলের ক্যান্টিনে কিংবা ডাইনিংয়ে খাবার ব্যবস্থা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। জাতির ভবিষ্যৎ চালিকা শক্তি যদি এমন মানবেতর জীবন যাপন করে, সেখানে সিট পেতে বেগ পেতে হয়, লড়াই করতে হয়, সেক্ষেত্রে তরুণ প্রজন্মের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগ্রত হবে কি করে? ধন্যবাদ। আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এখানে আমার আগে অনেক আমার স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি সম্প্রতি যে ডাকসু নির্বাচন হয়েছেন সেখানকার বিপি, জিএস এবং এজিএস এবং আমাদের জুলাই আন্দোলনের আমরা বলি মহানায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আজকের উপস্থাপিকা এবং আজকের অনুষ্ঠান আয়োজক এবং আমার সামনে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যেই প্রশ্নগুলো এসেছে, ছাত্ররা হলে কিভাবে থাকেন, আমরা যখন ছাত্র ছিলাম এখন থেকে 30-35 বছর আগে, সেই সময়টা এরকম ছিল না। মোটামুটি ছাত্ররা হল এক বেডে ঘুমাই, হয়তো কিছু সমস্যা ছিল, সিঙ্গেল সিট পাওয়া যেত। কিন্তু এই এটা আস্তে আস্তে এমন অবস্থায় চলে গেছে গত 15 বছরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনারা গণরুম, এটা খুব পরিচিত একটা নাম, এক রুমে 30 জন 40 জন, মেয়েরা 17-18 জন এরকম থাকতে অভ্যস্ত হয়ে গেছে। এগুলা সবকিছুর মূলেই আমি মনে করি রাজনীতিবিদদের বা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় যারা আছেন তাদের একটা দায়বদ্ধতা আছে। প্রথম হলো আমাদের সিটের স্বল্পতা বা আমাদের হলের স্বল্পতা। যদি আমাদের অ্যাভেলেবেল সিট থাকতো, অ্যাভেলেবেল আবাসন ব্যবস্থা থাকতো, তাইলে এই সমস্যাটার হইতো না। কিন্তু আমাদের যেহেতু সেটা অ্যাভেলেবেল না, সেই জন্যই এই ধরনের আমাদের সম্পদ অল্প কিন্তু আমাদের ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি, যার ফলে এই একটা সমস্যা আমাদের আছে এবং এটা প্রকট ধারণ করছে গত কিছু বছরের রাজনৈতিক সংস্কৃতির কারণে। কেউ একজন বলছিল, আমার মনে হয় আবিদ বলতেছিলেন যে হলে যেদিন আসছে ও বোধহয় কিছুদিন থাকার পর হল থেকে চলে গেছে। কেন সেটা আমাদের আসলে এইখানে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে আসে, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন এবং একটা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে বেস্ট স্টুডেন্টরা এখানে ভর্তি হন। তাদের সে আবাসিক সমস্যা, হলের সমস্যা, খাবার সমস্যা, এটা কেন হবে? এর জন্য আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের বাজেট একটা বড় দায়ী এবং ম্যানেজমেন্ট একটা বড় দায়ী। এই বাজেটের পিছনে কারা দায়ী? যারা দেশের রাজনীতিবিদ, যারা দেশের নীতি নির্ধারক, তারা হলো বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য দায়ী। দেখেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য আমাদের একটা বাজেটে সারা বিশ্বে একটা লিমিট আছে, বাংলাদেশে সেটা সেই লিমিটের চেয়েও কম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেইখানে এই অবস্থা। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোয় কি হবে? এখানে শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় যে নাই সেটা আমি বলবো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের এখানে কিছুটা দায় আছে। কারণ হলো আমরা শিক্ষকরা যখন রাজনীতিবিদরা পাওয়ারে থাকে তাদের সংস্পর্শে বা তাদের কাছাকাছি থাকার চেষ্টা করি, যার ফলে আমরা স্বাভাবিক অ্যাক্টিভিটিসগুলো করতে পারি না। আমরা যখন ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে গিয়েছেন, তার আগেও শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে গেছেন, সেটা একটা উদাহরণ ছিল। কিন্তু এরপরে আস্তে আস্তে এই জিনিসগুলা ধ্বংস হয়ে গেছে, সেই যার উল্টা দিকে যাচ্ছে। আমরা শিক্ষকরাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি বিভিন্ন পদপদবীর জন্য, যার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আর আগের মতো নাই, যার জন্য এইসব সমস্যাগুলা হচ্ছে দিন দিন। এরপর আমি একটু বলবো
আমাদের জাতীয় রাজনীতি নিয়ে, বিশেষ করে 24 পরবর্তী জাতীয় রাজনীতি নিয়ে। আমরা গত 15 বছর বাংলাদেশে কি একটা অবস্থা ছিল সবাই দেখতেছিলেন, গুম খুম, ইভেন আমাদের সালাউদ্দিন ভাই বাংলাদেশে ছিলেন না অনেক বছর। এটা কেন হয়েছে? একটা রাজনৈতিক দলের ফ্যাসিস্ট আচরণের জন্য। কিন্তু সেই রাজনৈতিক দলের ফ্যাসিস্ট থেকে বের হয়ে আসার জন্য আমাদের দেশের বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই একত্রিত আন্দোলন করছে। কিন্তু 24-এর পরে আস্তে আস্তে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন বিভাজন হচ্ছে? আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা যেটা দরকার, সব রাজনীতিবিদদের মধ্যে ঐক্য দরকার। যদি ঐক্য হয় তাহলে এই দেশ ভালো থাকবে। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী এটা বুঝতে চাই না। আমরা বুঝতে চাই এদেশে আমরা ভালোভাবে থাকতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভালোভাবে বাঁচতে পারবে, এদেশে ভালোভাবে লেখাপড়া করতে পারবে। সেই জন্য আজকে যদি আমরা সামান্য জিনিস, হলের সিট নিয়ে বিতর্ক করতে হয়, বিভিন্ন ছোটখাটো জিনিস নিয়ে ওইখানে কে মঞ্চ করবে বা ওইখানে কে মিটিং করবে, দুই পার্টির মধ্যে আলোচনা করতে হয়। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে, ডাটা সায়েন্সের দিকে, সারা বিশ্ব অনেক দূরে আগে গেছে। আর আমরা যদি এইসব ছোটখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক মারামারি করতে হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো হবে না। এই জন্য আমি মনে করি আমাদের দেশে যত রাজনৈতিক দল আছেন, আপনারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারা এখন ঐক্য থাকবেন, এই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে আপনারা ভূমিকা পালন করবেন। আমি আরেকটা কথা বলতে চাই, অতি সম্প্রতি ডাকসু নির্বাচন হয়ে গেছেন। ডাকসু নির্বাচনে ত্রুটি বিচ্যুতি কিছু থাকতেই পারে বা হবেই, কিন্তু এখানে সাধারণ ছাত্রের যে ওপিনিয়ন সেটা আপনারা সবাই মেনে নেবেন। মেনে নিয়ে আমি মনে করি যারা এখানে পরাজিত হয়েছেন, পরাজিত আমি বলবো না, আপনারা কিছু কম ভোট পেয়েছেন, এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আগামী বছর আপনারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারেন, ভালো কাজ করতে পারেন, সাধারণ ছাত্রদের মন জয় করতে পারেন এবং আপনারা নেতৃত্বে ফিরে আসতে পারেন। ইটস অ্যান অপরচুনিটি ফর ইউ। আমি মনে করি না আপনারা ভেঙে যাবেন বা এখান থেকে হতাশ হয়ে ফিরে যাবেন। এটা একটা সুযোগ আসছে, আপনারা কাজ করার, সাধারণ ছাত্রদের জন্য কাজ করতে হবে। এবং দেশের যে প্রচলিত ধারা রাজনীতি ছিল সেটা অবশ্যই চেঞ্জ হবে। কি ছিল, হল দখল করা বা সিট দখল করা, সেই সব রাজনীতি আর নাই। চাঁদাবাজি করা, যদিও মিডিয়ার কথা অনেক বলছেন যে দেশে হয়তো চাঁদাবাজি কিছু হয়, সেটা হয়তো অতিরঞ্জিত হয় বা বেশি হয় কম হয়, সেটা সেভাবে মিডিয়া আছে, কিন্তু সেই জায়গায় আপনাদের কাজ করতে হবে যাতে মিডিয়ার ট্রায়াল না হইতে পারে এবং সঠিক তথ্য উপস্থাপন করতে হবে এবং সাধারণ ছাত্রদের মন জয় করেই ডাকসু বলেন, জাকসু বলেন, যত জায়গায় বলেন সেখানে নির্বাচিত হবে। এই জন্য আমি মনে করি যারা এবার ইলেকশনে পার্টিসিপেট করছেন, আপনারা একটা শুভ সূচনা করছেন, গণতন্ত্র উত্তরণে আপনারা সহযোগিতা করছেন এবং আপনারা আগামীতে এইখান থেকে শিক্ষা নিয়ে আপনারা জয়লাভ করবেন, এটা আমি মনে করি। আমি আর কথা বেশি বাড়াতে চাই না, পরিশেষে একটা কথা বলতে চাই। আমাদের এইখানে অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী আছেন। জিয়াউর রহমানের দুইটা গুণ যাতে আমরা ব্যক্তিগতভাবে চর্চা করতে পারি। একটা হলো দেশপ্রেম, একটা কি দেশপ্রেম, দেশপ্রেমের বিকল্প নাই। আরেকটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্থনৈতিক সততা। অনেক কথা বলতে পারবেন মানুষ, অনেক তার হয়তো পলিটিক্যাল সমালোচনা করতে পারবেন, কিন্তু তার অর্থনৈতিক সততা নিয়ে কেউ কোনো কথা আজ পর্যন্ত বলতে পারেন নাই। আমি মনে করি যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেন তারা সবাই তার এই দুইটা গুণ, একটা হলো দেশপ্রেম এবং অর্থনৈতিক সততা, এই দুইটা গুণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে চর্চা করার অনুরোধ করব। এই বলে আমাকে এখানে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সংগঠকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম।